আসসালামু আলাইকুম। এই ভিডিওটা তোমাদের এইচএসসি 24 এবং 25 একই সাথে তোমরা যারা রাবি, জাবি, চবি, ঢাবি অর্থাৎ সকল ইউনিভার্সিটি কম্বাইন্ডভাবে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। তো এখন থেকে তোমরা জানো যে ডিসেম্বর, জানুয়ারি এটার মাঝে আমাদের যে স্বায়ত্তশাসিত 4টা ইউনিভার্সিটি ঢাবি, রাবি, জাবি, চবি এইগুলা হয়ে যাবে এবং পরবর্তীতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে তোমাদের গুচ্ছ এবং কৃষিগুচ্ছ ঈদের পরে বা নির্বাচনের পরে হওয়ার সম্ভাবনা আছে। তো এর আগেও আরও কিছু পরীক্ষা আছে, তার মধ্যে হাজী দানেশ, খুলনা ইউনিভার্সিটি, বিউপি। তো এইগুলার ডেট নিয়ে এখনও কথাবার্তা চলতেছে বা তারা এখনো নির্দিষ্ট করে নাই, বাট আমরা যেগুলো ডেট পাইছি সেই অনুযায়ী তোমাদের কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে আলটিমেটলি কীভাবে প্রিপারেশন নিলে তুমি কম্বাইন্ডলি একটা ভালো রেজাল্ট করতে পারবে। অর্থাৎ সকল ইউনিভার্সিটি দেখো, তোমাকে চেষ্টা করতে হবে তুমি যতগুলো জায়গাতে পরীক্ষা দেওয়ার জন্য ক্যাপাবল বা এলিজিবল সবগুলোতে পরীক্ষা দেওয়া। কারণ তুমি যতগুলো জায়গাতে পরীক্ষা দিবা, যদি পরীক্ষা দেওয়ার সংখ্যাটা বেশি থাকে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে। তুমি যদি 3টাতে পরীক্ষা দাও তাহলে তোমার চান্স পাওয়ার যেমন, তার থেকে তুমি যদি 6টা ইউনিভার্সিটি পরীক্ষা দাও তোমার চান্স পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো তুমি সবগুলাই চেষ্টা করতে হবে পরীক্ষা দেওয়ার। তো যেহেতু আমাদের ডিসেম্বরের শেষ দিকে বা ডিসেম্বর শেষ সপ্তাহে তোমাদের ঢাবি এবং জাবি পরীক্ষা হয়ে যাবে, তো তোমাদের যারা ফার্স্ট টাইমার আসো তারা তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতেছো। এছাড়াও তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তারা তো অবশ্যই জাহাঙ্গীরনগরকে টার্গেট করতেছো। তার মানে ফার্স্ট টাইমার হও আর সেকেন্ড টাইমার হও, তোমাদের কিন্তু ডিসেম্বর মধ্যে সিলেবাসটা অবশ্যই শেষ করতে হবে। কারণ তোমাদের সেকেন্ড টাইমার একটা বড় বা ফার্স্ট টাইমার একটা বড় টার্গেট থাকে হচ্ছে ঢাবি এবং জাবি। যেহেতু ঢাকার মধ্যে থাকার ইচ্ছা থাকে তাহলে তোমাকে ডিসেম্বরের মধ্যে সিলেবাসটা শেষ করে রিভিশনও দিতে হবে। তো এইটা কেন করতে হবে? কারণ এটা যদি না করো আবার তোমার জানুয়ারিতেও কিন্তু ফার্স্ট সপ্তাহে জানুয়ারির 2 তারিখে তোমাদের হচ্ছে কিন্তু চবি পরীক্ষা এবং এখানে হচ্ছে 16 তারিখ, অর্থাৎ চবির পরে তুমি হচ্ছে 10-12 দিন সময় পাবা রিভিশন দেওয়ার জন্য শুধুমাত্র রাবির জন্য। বাট এখানে তুমি কিন্তু শুধুমাত্র একটা ইউনিভার্সিটি টার্গেট করে বা একটা ইউনিভার্সিটির পরে আমরা যে গ্যাপটা দেখি যে ঢাবির পরে রাবির প্রিপারেশন দেবো, মাঝখানে 1 মাস গ্যাপ বা এরকম গ্যাপ কিন্তু তুমি বড় একটা গ্যাপ পাচ্ছ না, ঠিক আছে? তো এইটা মাথায় রেখে তোমার কিন্তু প্রিপারেশনগুলো অবশ্যই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। তো ডিসেম্বরের মধ্যে যেভাবে হোক প্রিপারেশনটা শেষ করো, সিলেবাসটা শেষ করো, করে তুমি পরবর্তী যখন গুচ্ছ এবং কৃষি দিবা না, এই গুচ্ছ এবং কৃষি তুমি কিন্তু একটা লম্বা একটা সময় পাবা, ঠিক আছে? গুচ্ছ এবং কৃষির আগে দেখবা যে 2 থেকে 3 মাস সময় তুমি আরামসে পাচ্ছ। তো এই 3 মাসে তুমি আবার নতুন করে সিলেবাস শেষ করে একটা ভালো প্রিপারেশনে কামব্যাক দিতে পারবা। তো আমরা আসলে কথা বলবো যে ডিসেম্বরের মধ্যে তোমার কিভাবে সিলেবাস শেষ করা উচিত। দেখো, প্রথম কথা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। তো এই 4টা সাবজেক্ট তো আমাদের দাগাইতে হয়, তাই না? দাগাতে হয়। তো অনেকে ম্যাথের পরিবর্তে বাংলা ইংলিশ দাগাবে, এটা নিয়ে পরে কথা বলতেছি। তো যেহেতু আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এই সাবজেক্টটা অবশ্যই দেখাতে হয়, তো দুইটা নিয়ে কথা বলি। তো ফিজিক্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ইম্পর্ট্যান্ট পার্ট, তো ফিজিক্সের ক্ষেত্রে আমাদের কী আসে? ফিজিক্সে আমাদের গাণিতিক প্রশ্ন আসে এবং থিওরি রিলেটেড প্রশ্নগুলো আসে। তো আমি যদি ঢাবির কথা বলি, তো ঢাবির জন্য ফিজিক্স তোমরা বিগত বছরের প্রশ্ন দেখছো, সেখানে অনেকটাই চেঞ্জ আসছে, একদম ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন কিন্তু ফলো করে আসছে। এবং ফিজিক্সে যে সকল সাবজেক্টগুলোতে শর্ত ছিল সেই সকল সাবজেক্টে কিন্তু অনেক সিট ফাঁকা, ইভেন প্রায় কাছাকাছি 300-400 সিট ফাঁকা রেখে কিন্তু ঢাবিতে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা হয়েছে, জাস্ট এই শর্ত পূরণ করে নাই, এই জন্য সাবজেক্টই পাই না। তো ফিজিক্স পার্টটা যারা ঢাবি প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু যথেষ্ট শুধুমাত্র ভার্সিটি স্ট্যান্ড প্রিপারেশন নিয়ে লাভ হবে না, মানে একদম কোর কনসেপ্ট সবগুলো টপিকের একদম ফুল কনসেপ্ট একদম জানতে হবে। তোমরা ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নাও তাদের ক্ষেত্রে কী হয়, আমি যেমন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, তো প্রত্যেকটা টপিকের আসলে বেসিক কনসেপ্ট সহ ভালো মতো ধারণা থাকে, প্রশ্ন ঘুরায় পেঁচাইলে অ্যান্সার করা যায়। তো আমরা যারা ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন নেই, তো আমরা কিন্তু কোশ্চিন ব্যাংকের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট হই বা ওই টাইপগুলো দেখো ঢাবি বাদে বা ঢাবি আগের বছরগুলোতে তুমি যদি দেখো বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা যাইতো, ওই টাইপগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসতো বা ওই ধাঁচের প্রশ্নগুলো আসতো। বাট রিসেন্ট ইয়ার যদি আমি দেখি, তো এখানে কিন্তু ফিজিক্স, বিশেষ করে ফিজিক্স পার্টটাতে কিন্তু প্রশ্ন অনেকটা প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এইটা মাথায় রাখতে হবে। তো যারা ঢাবির প্রিপারেশন নিচ্ছ বা ঢাবিতে টপ করতে চাও তাদের কিন্তু প্রিপারেশনটা ফিজিক্সে একটু ভালো মতো কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। বাদ দিয়ে যারা সেকেন্ড টাইমার আসো বা ঢাবি বাদ দিয়ে অন্য ক্লাসে টার্গেট করতেছো, তাদের জাবি, রাবি, চবি এই তিনটার জন্য আমি যদি কথা বলি, আমাদের এখন কথা বলবো কি আরইউ, জেইউ এবং সিইউ। তো এই তিনটার যদি কথা বলি, তো এই তিনটাতে তুমি যদি ভালো করতে চাও বা এই তিনটায় যারা ফোকাস করতেছো ঢাবি বাদ দিয়ে, তাদের জন্য যে মেইন যে হাতিয়ারটা আছে তোমার জন্য সেটা হচ্ছে কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস, ঠিক আছে? কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস, কারণ ফিজিক্সে তুমি যদি এই 3টা ইউনিভার্সিটি দেখো তাহলে এখানে কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি মোটামুটি ম্যাক্সিমাম প্রশ্ন এখানে কমন পেয়ে যাবা এবং এখানকার টাইপগুলো তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে? জাস্ট কারণ প্রশ্নের প্যাটার্ন এখানে তোমাকে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড করবে না, ভার্সিটি স্ট্যান্ডার্ডে করবে। তার মানে প্রশ্নগুলো কি মধ্যম, কিছু হার্ড প্রশ্ন থাকতে পারে যেগুলো তারা টপ করবা তাদের জন্য তোমাদের সাফিসিয়েন্ট। বাট এখানে 25টা প্রশ্ন বিভিন্ন ঢাবি পাবা, ঠিক আছে? 25টা-20টা প্রশ্ন পাবা, তার মধ্যে দেখবা ম্যাক্সিমাম তোমাদের 70% প্রশ্ন তোমাদের অ্যান্সার করার মতো, মানে এটা সবাই পারবে যদি একটু ভালো মতো প্রিপারেশন নেয়।
নাই। জাস্ট কোশ্চেন ব্যাংক যদি অ্যানালাইসিস করে যে টাইপগুলো আছে ওই টাইপগুলো পড়লে মোটামুটি তুমি দেখবে যে রাবি জাবি চবিতে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবা। তো এখানে ভাই আমাদের কোন কোশ্চেন ব্যাংকটা দেখা দরকার, তোমার কাজ হবে হচ্ছে যদি দেখো প্রথম কথা হচ্ছে যেহেতু আমরা আগে কি করবো আমাদের চ্যাপ্টার ওয়াইজগুলো আগে শেষ করতে হবে তাই না, তো চ্যাপ্টার ওয়াইজ শেষ করে তুমি চেষ্টা করবা ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক রিভিশন। তো এখানে তোমরা একটু কনফিডেন্ট ভাই আমরা ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক নিব নাকি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। তো তোমার কাজ হবে হচ্ছে যেগুলো রাবি জাবি চবি এইগুলোর আগে তুমি যখন রিভাইজ দিবা, ঠিক আছে, যখন তুমি রিভাইজ দিবা তো রিভাইজ যখন দিবা তখন তুমি চেষ্টা করবা ইয়ার ওয়াইজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, ইয়ার ওয়াইজ। বাট এখন তুমি প্রিপারেশন নিচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো দেখতে হবে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো দেখতে হবে। তো তুমি এখানে যে যদি তুমি সকল ইউনিভার্সিটির পরীক্ষা দাও, যদি ঢাবি রাবি চবি বুঝছো এগুলো সবগুলোতে পরীক্ষা দাও, তাহলে তোমার কাজ হবে হচ্ছে ভার্সিটি ক ইউনিটের একটা কোশ্চেন ব্যাংক সলভ কিনা, ঠিক আছে, ভার্সিটি ক এই কোশ্চেনগুলো পাবা। সেটা যে কোনো বই হতে পারে, সব প্রশ্ন ব্যাংক একই, যেখানে অধ্যায়ভিত্তিক আছে আসপেক্ট নিতে পারো, জয়কল নিতে পারো, উদ্ভাস এটা থাকলে আরও ভালো, ঠিক আছে। ওই ভার্সিটি ক ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা এইটা তোমার ফিজিক্সের জন্য বেশি বেশি সলভ করা। আরও যদি ভালো করতে চাও সেই ক্ষেত্রে ফিজিক্সে যদি আরও ভালো করতে চাও বা ফিজিক্সে যদি দুর্বলতা থাকে সেই ক্ষেত্রে তোমরা করবা কি আসপেক্ট, ঠিক আছে, আসপেক্ট এই বইটা করো। দেখো অল্প সময় যেহেতু আমাদের হাতে কম, তো অল্প সময় প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের কোশ্চেন ব্যাংকের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে। কারণ তুমি যখন বই পড়তে যাও একটা চ্যাপ্টারের যতগুলো টপিক আছে সব তুমি ধরে ধরে পড়তে গেলা, তুমি কনসেপ্ট ক্লিয়ার করলা, বই পড়লা, তারপরে কোশ্চেন ব্যাংক সলভ করলে আলটিমেটলি লাভ হবে না। পরীক্ষায় প্রশ্ন কেমন আছে এটা তোমাকে জানতে হবে। মেইন বিষয়টা হচ্ছে পরীক্ষায় তুমি অ্যান্সার করতে পারতেছো না, ঠিক আছে। তাহলে তুমি আগে থেকেই পরীক্ষায় যে টাইপের প্রশ্নগুলো আসে সেইগুলো যদি সলভ করে যাও তাহলে তোমার জন্য বেশি ধারণা পাবা। যে একটা প্রশ্ন তুমি দিলা যে এই প্রশ্নটা সলভ করতে হলে আমার এইভাবে বা এই কনসেপ্টটা জানা দরকার, এইটা তোমার মাথায় বেশি থাকবে, ঠিক আছে। তার থেকে তুমি যদি মনে করো যে আমি কনসেপ্ট ক্লিয়ার করলাম, এই টপিকটা এভাবে সূত্র লাগে দেন আমি গেলাম, তো এটা তুমি ভালো, বাট তোমার হাতে এখন সময় নাই, তোমার হাতে সময়টা কম। বাট তোমাকে এখন চেষ্টা করতে হবে যে ভেক্টরের এই প্রশ্ন আসছে যে দুইটা ভেক্টর লম্ব হলে এর মান কত, তাহলে তুমি নিচে দেখবা সমাধান লেখা আছে দুইটা ভেক্টর লম্ব হলে a ডট b = 0, তখন ডট গুণ ইকুয়াল a করে, তাহলে ওই যে লম্ব হলে এই কন্ডিশন অ্যাপ্লাই করব, সমান্তর হলে কি করব, মধ্যবর্তী কোণ কেমনে বের করে, নিচে ব্যাখ্যা দেওয়া আছে যে এইভাবে সমান কোণ বের করতে হয়। তো তুমি এখন প্রশ্ন থেকে নিজের যে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো। তো যদি এইভাবে ফিজিক্সটা পড়তে পারো দেখবে যে অল্প সময়ের মধ্যে তোমার সিলেবাসটা কভার হয়ে যাবে, ঠিক আছে। আর যারা রুটিন ওয়াইজ আগে থেকেই পড়তে যাচ্ছ তারা কিন্তু অল্প সময়ের মধ্যে আমাদের ভার্সিটি ক প্লাস গুচ্ছ এক্সাম সাথে ভর্তি হতে পারো। এখানে কি হবে, এখানে আমরা ডিসেম্বর মধ্যে সিলেবাস একবার শেষ করব, মডেল টেস্টগুলো হবে, দেন শেষ করার পরে গুচ্ছের আগে আরও একবার সিলেবাস শেষ করব, আর একবার রিভিশন দেবো, যেভাবে তোমরা গুচ্ছ প্রিপারেশন নিয়ে যাবো। অর্থাৎ একই সাথে তুমি কম্বাইনভাবে সকল ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে পারবা। আর প্রশ্নের কোয়ালিটিগুলো কেমন থাকবে, প্রশ্ন এখানে যদি ফিজিক্সের কথা বলি থিওরি প্রশ্নগুলো থাকবে, ম্যাথমেটিক্যাল পার্টগুলো থাকবে, অর্থাৎ মধ্যম ইজি মধ্যম হার্ড সকল ধরনের প্রশ্নগুলাই নিয়েই আমাদের এক্সামটা হবে, না সকল টাইপের প্রশ্ন তুমি এখানে সলভ করতে পারো। তো এটা কিন্তু ডিসকাউন্ট চলছে, 499 বদলে তোমরা এখন 399 টাকা দিয়ে ভর্তি হতে হবে এক্সাম ব্যাচে, ঠিক আছে। তো অবশ্যই অফারটা লুফে নিতে হবে, পরবর্তীতে কিন্তু মিস করবা, ঠিক আছে। তাহলে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা এভাবে পড়ো, ফিজিক্সের এভাবে পড়ো, আর বই থেকে সূত্র মাত্রা বৈশিষ্ট্য যে টপিকগুলো থিওরিটিক্যাল, ঠিক আছে, সূত্র মাত্রা বৈশিষ্ট্য টাইপের যে প্রশ্নগুলো সেগুলো বই থেকে পড়ে নিবা, তাহলে দেখবা ফিজিক্সে একটা ভালো মার্ক তুমি এনশিওর করতে পারবা, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমাদের যাদের হচ্ছে ইসাক স্যারের বই আছে, তো ইসাক স্যারের বইতে দেখবা যে অধ্যায় শেষে, ঠিক আছে, এখানে দেখবা অধ্যায় শেষে একটা পেজ দেওয়া থাকে, অধ্যায় শেষে তোমাদের দেওয়া আছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এরকম একটা পেজ দেওয়া থাকে। পেজে দেখবা যে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো একত্রে দেওয়া থাকে, তো সেগুলো একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে। আর ফিজিক্সে কিন্তু সূত্র মাত্রা এগুলো থেকে মাস্ট প্রশ্ন আসবে, তো সবগুলো চ্যাপ্টারের যে সূত্র মাত্রা সেগুলো পড়বা। আর আমরা চেষ্টা করবো যে ইম্পর্টেন্ট যে সূত্র মাত্রা যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো সেগুলো তোমাদের দেওয়ার, ঠিক আছে। আচ্ছা পরবর্তীতে আসো কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো আসে, ম্যাক্সিমাম প্রশ্নগুলো কোথা থেকে আসে দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার যে প্রধান কাজ হবে কি জানো, অনুশীলনী। তুমি যদি জাস্ট অনুশীলনী, ঠিক আছে, অনুশীলনী প্লাস হচ্ছে কোশ্চিন ব্যাংক সলভ, অনুশীলনী এবং কোশ্চিন ব্যাংক সলভ এই দুইটা কাজ করো না, এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা, হুবহু কমন পাবা। কেমিস্ট্রির ক্ষেত্রে প্রশ্ন হুবহু কমন পাবা এবং ম্যাক্সিমাম টাইপ কমন পাবা, অর্থাৎ এর বাইরে বেশি প্রশ্ন আসে না। তুমি এখান থেকে টাইপ প্লাস হচ্ছে হুবহু কমন পাবা, ঠিক আছে। তো তুমি যদি প্রশ্নগুলো সলভ থেকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো, তো একটা প্রশ্ন তোমাকে বলছে তড়িৎ ঋণাত্মতা নিচের ক্রম, বলছে নিচের কোন ক্রমটি তড়িৎ ঋণাত্মতা সঠিক নির্দেশ করে বা কোনটা থেকে কোনটা বড়, এটা কেন হয়, নিচে অবশ্যই ব্যাখ্যা দেওয়া আছে। আর প্রশ্ন ব্যাংক নিবা যেটাতে বেশি ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে, ভালো মতো ব্যাখ্যা দেওয়া আছে বোঝার স্বার্থে। তো এইভাবে দেখলাম, তো এইভাবে প্রত্যেকটা টাইপ ধরে যদি কনসেপ্টে ক্লিয়ার করে ফেলো, মনে করো তড়িৎ ঋণাত্মতা কেন হয়, তো তুমি এই প্রশ্ন তোমার মধ্যে জাগতেছে,
তো ওই প্রশ্নটা তুমি বই থেকে সলভ করে না। তো এইভাবে অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু সলভ করতে পারবা, ঠিক আছে। তাহলে কোশ্চেন ব্যাংক থেকে কী করবা, অনুশীলনীগুলো অবশ্যই প্রশ্ন অনুশীলন তো ব্যাখ্যা দেওয়া থাকে না, তোমাকে নিজে সলভ করতে হয়। তো অবশ্যই যখন সলভ করবা বই থেকে দেখে দেখে কোন কনসেপ্টটা লাগতেছে বই থেকে পড়ে, অর্থাৎ কনসেপ্টটা যেন তোমার ক্লিয়ার হয়। প্রশ্ন তো সলভ করছোই, মানে প্রশ্ন সলভের মধ্য দিয়ে যেন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়, এইটা তোমাকে বলতেছে, ঠিক আছে। প্রশ্ন মুখস্থ করতে বলতেছি না, যে একটা প্রশ্ন সলভ করতে গিয়ে ওটার জন্য কী কী কনসেপ্ট লাগছে সেটা তুমি শিখে ওটা সলভ করো, তাহলে তুমি অল্প সময়ের মধ্যে ইজি প্রসেসে সলভ করতে পারবা এবং এটা বেশি মাথায় থাকবে, ঠিক আছে। এবং পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করবা। তো কেমিস্ট্রির ক্ষেত্রে এই দুইটা পার্টকে ইম্পর্টেন্স দিলেই মোটামুটি তুমি কভার করে ফেলতে পারবা। যেহেতু আমাদের হাতে কম সময় কিন্তু ভালো একটা আউটপুট চাচ্ছি, দেখো সবাই কিন্তু কম সময় পাচ্ছে, কেউ সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো, কেউ সঠিক ব্যবহার করতে পারবে না। তো যে একটু টেকনিক্যালি স্ট্র্যাটেজি বই আগাবা সে ভালো করবা। অল্প পড়েও বা দেখবা যে 20% ইফোর্ট দিয়েও তুমি কিন্তু 80% আউটপুট পাইতে পারো, ওই যে 20-80 রুল যেটা, ঠিক আছে। তো এইভাবে মাথায় রাখতে হবে কোন জায়গাটায় ফোকাস করতে হবে, এটা মাস্ট। এরপর সব বায়োলজি, তো বায়োলজির ক্ষেত্রে তো অবশ্যই মেন বইটা তোমার দিতে হবে, ঠিক আছে। মেন বইটা পড়ার চেষ্টা করো, ঠিক আছে। মেন বই, তো ভাই মেন বই কি এখন সব পড়বো না, মেন বইটা পড়ার আগে তুমি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, তুমি কোশ্চেন ব্যাংকটা দেখো, যে যে টপিকগুলোতে ব্যাখ্যা দেখে যদি তোমার ক্লিয়ার হয়ে যায় ওই টপিকটা, তাহলে তো হইলই। আর না হলে ওই টাইপটা বই থেকে পড়ো, ঠিক আছে। মেন বই থেকে বায়োলজিটা পড়লে তোমার মাথায় বেশি থাকবে, ব্যাখ্যা থেকে মেন বইটা পড়বা। কি পড়বা, দেখো একটা প্রশ্ন তুমি পাইছো, ঠিক আছে, একটা কোশ্চেন পাইছো, তো একটা কোশ্চেন মনে করো কোশ্চেন 1, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, তো এই প্রশ্নটা সম্পর্কে তুমি পড়ো নাই বা আগে কিছু জানো না, তাহলে ওই প্রশ্নটা একটু বই থেকে দেখে নাও। যে মনে করো কোষের গঠন থেকে আসছে, কোন টপিক থেকে আসে, নিচে তো লেখাই আছে যে এই টপিক থেকে আসছে, তো ওই টপিকটা তুমি বই থেকে দেখে নাও, যা ওই রিলেটেড তথ্যগুলো বই থেকে পড়ো, ঠিক আছে। ব্যাখ্যা না পড়ে বই থেকে পড়ো, তো বই থেকে পড়লে তোমার মাথায় বেশি থাকবে, ঠিক আছে, এটা করো। আচ্ছা, আর ম্যাথের ক্ষেত্রে কি করবা, দেখো ম্যাথ যারা অনেকে আসো, অনেকে ম্যাথে কি আছে দুর্বল আসো, আর অনেকে স্ট্রং আছে, ঠিক আছে। তো যারা স্ট্রং আছে তারা তো অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলছো, তাদের জন্য কিছু। যারা উইক আসো, তো তোমাদের কাজ কি, যারা ম্যাথ দাগাতে যাচ্ছ বাট উইক, তো তোমার চেষ্টা করতে হবে তুমি একটা সাবজেক্টে উইক থাকতেই পারো, এটা নিয়ে তোমার বাকিগুলোর যেন ইফেক্ট না পড়ে। তো তোমাকে একটা ব্যালেন্সে রাখতে হবে, ঠিক আছে। তুমি সাপোজ ম্যাথে কম পারো, সমস্যা নাই ভাই, তোমার তো 100 পাইতে হচ্ছে না, তোমার 70 পাইলেই তুমি এখানে অ্যান্সার করতে পারবা। দেখো 70% মার্ক মানে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা, যে কোনো ইউনিভার্সিটিতে 70% মার্ক মানে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা, ঠিক আছে। তাহলে 70 তুমি পাবা, দেখো 30 মার্ক তুমি বাদ দিতে পারছো, মানে তুমি যদি টোটাল ম্যাথ পার্টটাও বাদ দাও তাও দেখবা তুমি সাবজেক্ট পাচ্ছ। যদি কোনো ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল শর্ত না দেওয়া থাকে যে ম্যাথে এত পাইতে হবে, যেমন ঢাবিতে শর্ত দেওয়া আছে, জাবিতেও শর্ত দেওয়া থাকে, ঠিক আছে। তো এরকম শর্ত রাবিতে কিন্তু কোনো শর্ত নাই, ঠিক আছে। তো এরকম শর্ত না দেওয়া থাকলে দেখবা যে ম্যাথ স্কিপ করে তুমি সাবজেক্ট পাচ্ছ। যেমন কৃষিতেও কিন্তু ম্যাথ স্কিপ করে অনেকে সাবজেক্ট পেয়ে যায়, এটা সমস্যা না, ঠিক আছে। তো এই কাজটা তুমি করতে পারো। তো ম্যাথে যেগুলো তুমি উইক আসো, যারা উইক আসো বাট ম্যাথ দাগালে কি তোমার সাবজেক্টটা বেশি থাকে, তো ম্যাথে তুমি সবগুলো চ্যাপ্টার দাগানোর দরকার নেই, সবগুলো পড়ার দরকার নাই। তো সবগুলো পড়তে গিয়ে বাকিগুলোর উপর যদি কম প্রেশার চলে আসে বা কম সময় পাও, এটা যেন না লাগে। তো এই ম্যাথ থেকে যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে, ঠিক আছে, ম্যাথের চেষ্টা করবা যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, শুধুমাত্র গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেগুলো থেকে প্রশ্ন আসে সেইগুলো তুমি সিলেক্ট করো, ঠিক আছে। সেগুলো তুমি সিলেক্ট করো, যেমন আমি যদি শর্টে বলি তাহলে 8টা বা 9টা চ্যাপ্টার আছে, তো তুমি সেখান থেকে 5টা চ্যাপ্টার পড়ো, ঠিক আছে। 5টা চ্যাপ্টার পড়ো, 5টা চ্যাপ্টার থেকে যেন তোমার হচ্ছে দেখবা যে 5টা চ্যাপ্টার ভালো করে পড়লে, যেমন আমি যদি বলি অন্তরীকরণ, যোগজীকরণ, তোমার হচ্ছে জটিল সংখ্যা, বহুপদী, তারপর এদিকে সরলরেখা, তো এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। তো দেখবা যে একটা চ্যাপ্টার থেকে 2টা করে প্রশ্ন আসে, তো এগুলো পড়লে দেখবা যে 10+ তোমার চলে আসবে, ঠিক আছে। তো 5টা চ্যাপ্টার ভালো করে পড়তে পারো। আবার মনে করো তুমি অন্তরীকরণ, যোগজীকরণ পারো না, সমস্যা নেই, বাদ দাও, তাহলে অন্তরীকরণ, যোগজীকরণ বাদ দাও, বাদ দিলেও কি বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ভালো করে পড়ো। অর্থাৎ যেগুলো তোমার সমস্যা, যেগুলো একেবারেই পারছো না, যেহেতু হাতে কম সময় নষ্ট করা যাবে না, ওই সময়টা তুমি অন্য সাবজেক্ট দিয়ে একটা ভালো মার্ক এনশিওর করো। অনেকে যদি ফিজিক্সে স্ট্রং থাকো, ফিজিক্সে একটা ভালো মার্ক তুলো, কেমিস্ট্রি স্ট্রং থাকলে কেমিস্ট্রি ভালো মার্ক তুলো। তার মানে যে কোনো একটা সাবজেক্টে তুমি যদি খুব ভালো করতে পারো না, দেখবা যে এটা তোমাকে অনেক বেশি আগায় নিয়ে যাবে, ঠিক আছে। আর যেটা তোমার সময় বেশি লাগবে মনে করতেছো, বা যেটা তোমার মানে পারবা কিন্তু বাট সময় বেশি লাগবে, আমাদের হাতে সময় নাই, আমাদের অক্টোবর কিন্তু অর্ধেক শেষ, নভেম্বর মাসটা আছে বলতে, নভেম্বর আর অক্টোবর মাসে অর্ধেক, মোটামুটি 45, আমাদের হাতে কিন্তু আর ওদিকে 15 দিন যদি ধরি, রিভিশন তো দেওয়া লাগবে। তার মানে 40 দিনের মধ্যে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে, 40 দিনের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে, বাকি কয়দিন তোমাকে রিভিশন দিতে হবে। আর রিভিশনটা না দিতে পারলে তুমি কিন্তু পরীক্ষা খারাপ করবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবা। তো আমরা চেষ্টা করবো আমাদের যে এক্সাম ব্যাচটা, আমরা 40 দিনের মধ্যে তোমাদের সিলেবাসটা শেষ করে বাকি কয়েকদিন পেপার ফাইনাল মডেল টেস্ট নিয়ে যেন রিভিশনটা অ্যাটলিস্ট হয়, ঠিক আছে। কারণ এখানে আমাদের যেভাবে হোক সিলেবাসটা শেষ করো। অনেকের কিন্তু অনেক যারা রেগুলার আছে পড়াশোনাতে তারা কিন্তু অনেক শেষ করে দিছে, আবার অনেকে আসো শুরু করবা, ঠিক আছে। তো যারা এখনো শুরু করনি তাদের জন্য মূলত ভিডিওটা ছিল, বা যারা রানিং আসো জাস্ট এই গাইডলাইনগুলো ফলো করো, দেখবে যে অল্প সময়ের মধ্যে তুমি সিলেবাসটা শেষ করতে পারবা, ঠিক আছে। অ্যাটলিস্ট ডিসেম্বরের মধ্যে যেন ভালো মতো সিলেবাস শেষ হয়, ওকে। আর তুমি ডিসেম্বর পরে রাবির আগে সময় পাবা,
10-15 দিনের মতো সময় পাবা। চবিতে কিন্তু সময় পাবা না, কারণ ডিসেম্বরের শেষে তোমাদের যাবি পরীক্ষা, তার 1-2 দিন পরে দেখবা যে চবির পরীক্ষা হয়ে গেছে। তো এটা কিন্তু একটু সচেতন থাকতে হবে, ঠিক আছে? তো এইভাবে ফলো করতে পারো। এইগুলো পড়লে তুমি ভালো করবা, এত বেশি পড়তে যাও না, লাস্টে মারা খায় বসে থাকবা, ঠিক আছে? আর যারা এক্সাম আছে ভর্তি হবো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অথবা আমাদের লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, সেখান থেকে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? এটা তোমার জন্য একটা বেস্ট ডিসিশন হবে। অল্প টাকাতে একদম গুচ্ছ পর্যন্ত এক্সাম দিতে পারবা, একটা গাইডলাইনের মধ্যে থাকতে পারছো, একটা রুটিনের মধ্যে পারবা, ঠিক আছে? আরও কিছু আমাদের কিন্তু ক্লাসও এখানে হবে, ঠিক আছে? তো ক্লাস এক্সাম সবগুলো কিন্তু এখানে পাচ্ছ। তো যারা ভর্তি হবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন চেক করো। ভালো থাকো সবাই। যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।